সমুদ্রগামী ফেরির যুগে বাংলাদেশ চট্টগ্রাম সন্দ্বীপ নৌপথে ফেরি চলাচল উদ্বোধন। দুপুরে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। বিকেএসপিতে ডিপিএল-এর ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল, নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। সড়ক ও রেলপথে ঈদযাত্রা শুরু, স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ, প্রস্তুত সদরঘাট লঞ্চ টার্মিনাল। এবং সারা দেশে জমে উঠেছে ঈদের কেনাকাটা, বিপণী বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড়, দাম বেশির অভিযোগ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া থেকে সন্দ্বীপের গুপ্তছড়া নৌপথে ফেরি চলাচলের উদ্বোধন করা হয়েছে। একই সময় উদ্বোধন করা হয়েছে সন্দ্বীপের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের বাস সার্ভিস। সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় ফেরি সার্ভিসের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। একই সময়ে বাস সার্ভিসের উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজলুল কবির খান। দুপুরে সন্দ্বীপ উপজেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেএসপিতে ডিপিএল-এর ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের ৮ম ম্যাচে মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টসিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এই ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মোহামেডানের অধিনায়ক তামিম। পরে তাকে দ্রুত ফজিলাতুন্নেসা হাসপাতালে নেওয়া হয়। ডিপিএল-এর সমন্বয়কারী সাব্বির আহমেদ জানান, তামিমকে ঢাকায় নিয়ে আসার জন্য মাঠে হেলিকপ্টার নেওয়া হলেও শারীরিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে। সড়ক ও রেলপথে আজ থেকে শুরু হয়েছে ঈদযাত্রা। ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল ৬টায় ঢাকার রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ধূমকেতু এক্সপ্রেস। এই ট্রেনের মাধ্যমে ঈদ উল ফিতরের ট্রেন যাত্রা শুরু হলো। এছাড়া সারা দেশে বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলো বিশেষ ব্যবস্থায় চলবে। বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর সহ দেশের বিভিন্ন স্টেশনে স্থানীয় পুলিশ ও র্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। এদিকে সড়ক পথে তেমন যাত্রীর চাপ দেখা যায়নি। নৌপথে ঈদে যাত্রীদের বাড়ি পৌঁছে দিতে প্রস্তুত করা হচ্ছে ১৭৫টি লঞ্চ। নিরাপত্তায় নদীতে পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি সব নদী বন্দরে মোতায়েন করা হবে অতিরিক্ত সদস্য। এদিকে নৌপথে আবারও যাত্রী ফেরাতে সদরঘাটে মেট্রো রেল স্টেশন করার দাবি করেছেন লঞ্চ মালিকরা। রানা আহমেদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। স্বস্তি বলি বা আরাম লঞ্চের বিকল্প নেই দক্ষিণাঞ্চলের মানুষের কাছে। সদরঘাটের লঞ্চে জীবনে এমন কোলাহলেই দেখে অভ্যস্ত সবাই। কয়েক বছর আগেও ঈদে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় থাকত রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। তবে বছর তিনেক ধরেই বদলে গেছে চিত্র। লঞ্চ ছেড়ে অনেকেই পদ্মা সেতু হয়ে বাসের রুট বেছে নিয়েছেন। লঞ্চ ছাড়ার একটা সময় নির্দিষ্ট করা আছে, দেখা গেছে জ্যামের কারণে যদি ওই সময়ে তারা পৌঁছতে না পারে। গুলিস্তান থেকে যে একটা প্রচুর পরিমাণে একটা জ্যাম পড়ে, এই জ্যামে আসলে মানুষ আসতে চায় না, সহজেই ওখান থেকে যাত্রাবাড়ি থেকে গাড়িতে চলে যায়। যাত্রী সংখ্যে কমে গেছে অভিযোগও। আগের মতো বাড়তি ভাড়া কিংবা অতিরিক্ত যাত্রী বহনের কথা বলছেন না কেউ। যাত্রী আমরা পাই কোনা মহিলা যারা বড় জাহাজে মানে বাজে চড়তে পারে না, এরাই যায় লঞ্চে। এই নিচতলায় তো দূরে কথা, দোতলা ভরে কোনো রকম ছাদে আর ওঠে টোটে না, মানে ওদের আর যাওয়া লাগে না। সংশ্লিষ্টরা বলছেন, যাত্রী সংকটে কয়েকটি লঞ্চ রুট প্রায় বন্ধের পথে। ঈদের আগেও যাত্রী চাপ না থাকায় হতাশ তারা। পদ্মা সেতু হওয়ার আগে আমরা প্রায় ৪৫% যাত্রী নিতাম বাংলাদেশ। ৪৫% যাত্রী আমরা এই নৌপদ্মা এই সদরঘাট দিয়ে ঢুকতো, ঠিক আছে। এখন আমরা 15% যাত্রী আমরা পাই না। আমার লঞ্চের যাত্রী হইলে আমাদের লঞ্চের অভাব হবে না, কিন্তু লঞ্চ এদিকে যেই রোডগুলো আছে ওই সব লঞ্চ কিছু কাট্টা মাট্টা লাইছে, তোমার স্টাফ বেতন দিতে পারে না। এখনও স্টাফের বেতন মনে করেন 4 মাস, 3 মাস, 5 মাস এরকম আটকে রয়েছে।
ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে নদীপথে এবারের ঈদ যাত্রা নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈদ যাত্রাকে নৌপথে নির্বিঘ্ন করার জন্য বিআইডব্লিউটি কর্তৃপক্ষ এবং নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে বিশেষ অভিযান এবং নির্দেশনা পরিপালন করা হচ্ছে। আজ থেকে শুরু হয়ে ঈদের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে এই অভিযান অব্যাহত থাকবে। একটা যাত্রী নিরাপদে এবং সুশৃঙ্খলভাবে যেন পৌঁছতে পারে সেই জন্য আমরা অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করছি। এর মধ্যে আমরা যেটা গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত যানজট মুক্ত, দেন আমরা একটা যাত্রী কি সেবা লাগে এই সেবাগুলো আমরা প্রস্তুতি নিয়েছি। এই জন্য আমরা স্কাউট, আমরা আনসার, আমরা র্যাব, পুলিশ সব আমরা সচেতন থাকব। এবার ঈদে নির্বিঘ্নে লঞ্চ চলাচলের জন্য 25 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত সব ধরনের ব্ল্যাঙ্কেট বন্ধ রাখা হবে। এছাড়া যাত্রীদের নিরাপত্তায় লঞ্চ টার্মিনালে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন। এবারে ঈদ বাজারের খবর। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড়। দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার গাউসিয়া মার্কেটেও একই চিত্র। বিক্রেতারা জানান, ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে দেশি বিদেশি পোশাকের পর্যাপ্ত মজুত রয়েছে। এদিকে কাপড়ের দাম কিছুটা বেশি বলে দাবি ক্রেতাদের। সাইফুল ইসলাম পিয়াসের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার গাউসিয়া মার্কেটে জমে উঠেছে ঈদের কেনাবেচা। প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের আনাগোনা। ক্রেতারা বলছেন, চলতি বছর কিছুটা বেড়েছে পোশাকের দাম। এখনো কেনাকাটা করি না, কেনাকাটা করব, কারণ কেনাকাটা দামটা যাচাই করছি। ড্রেসের দাম আমার মনে হয় না খুব বেশি, মোটামুটি ঠিক আছে, একটু কম হলে মনে হয়, একটু রিজনেবল হলে একটু মনে ভালো হয়। ভালোই কম দামে পাওয়া যায়, ভালো জিনিস পাওয়া যায়। তবে বিক্রেতারা বলছেন উল্টো কথা। তাছাড়া অন্যান্য বছরের মতো মার্কেটের সামনে ফুটপাত না থাকায় বিক্রি বেশি হওয়ার প্রত্যাশা তাদের। কেনাকাটা মানুষ করতেছে এবং প্রাইসও এবার রিজনেবলের মধ্যে আছে। বিভিন্ন ডিস্ট্রিক্টের কাস্টমার এই জায়গায় আসছে, বিভিন্ন বেচাকিনি খুব ভালো হইতেছে। এই বছর আপনার বেচাকিনি আপাতত মোটামুটি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো। গত বছরের তুলনায় এই বছর একটু কম, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ ভালো। এদিকে মার্কেটের সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। গাউসিয়া মার্কেটে আমাদের একটি রূপগঞ্জ থানার অন্তর্গত একটা পুলিশ ফাঁড়ি আছে। এই ফাঁড়ির পুলিশ তো সার্বক্ষণিক কাজ করছে। পাশাপাশি আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় কাছ থেকে আমরা এক্সট্রা কিছু ফোর্স পেয়েছি। এই ফোর্সদের আমরা 2টি টিমে ভাগ করে দিয়েছি। তারা মার্কেট কেন্দ্রিক সার্বক্ষণিক কাজ করছে। পাশাপাশি আমাদের সাদা পোশাকের পুলিশের তৎপরতা সবসময় অব্যাহত আছে। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মার্কেটে আসছেন ব্যবসায়ী সহ ক্রেতারা। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, ঈদ বাজারের আরো খবর জানাতে সাভার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। যে লিটন, আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, ঈদ বাজারে ক্রেতাদের সমাগম কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। উর্মি, আর মাত্র কয়েকদিন বাকি ঈদ উল ফিতরের। সেই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কিন্তু সাভারের বিভিন্ন বিপণী বিতানগুলোতে এবং যে মার্কেটগুলো রয়েছে সব জায়গায় কিন্তু কাস্টমারের ক্রেতাদের ব্যাপক ভিড় রয়েছে। আমরা দেখেছি যে প্রতিটি মার্কেটেই কিন্তু ক্রেতা সমাগম রয়েছে এবং সকলেই কিন্তু স্বাচ্ছন্দ্যের সাথে ক্রয় করতেছেন। আমরা দেখেছি যে প্রত্যেকেই একদম মানে নিজের মনের মাধুরী মিশিয়ে ক্রয় করতেছেন এবং সকলেই কিন্তু এই কেনাকাটা নিয়ে ব্যস্ত রয়েছেন এবং প্রতিটা ব্যবসায়ী যারা রয়েছেন তারা সকলেই কিন্তু এই বিক্রয় নিয়ে ব্যস্ত। প্রতিটি মানুষ তাদের সাথে কথা বলার মতো ফুরসত থাকে না। আমরা দেখেছি এবছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু বেচাকেনার অবস্থা আরও ভালো দেখা যাচ্ছে। আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাচ্ছি। আপনি তো এখানে পাঞ্জাবি ক্রয় করতেছেন মনে হয়, আর দেখেছি অনেকগুলো ব্যাগ দেখলাম। কি কি ক্রয় করেছেন এবং দামগুলো ঠিক আছে কিনা, আপনাদের যে ক্রয় করতেছেন তাতে কি ধরনের প্রতিকূলতার কোনো সৃষ্টি হচ্ছে কিনা, বা আপনাদের ক্রয় ক্ষমতার মধ্যে পোশাকগুলো আছে কিনা? আলহামদুলিল্লাহ, আমি কেনাকাটা করতেছি এই রমজান ঈদের জন্য। আমি আমার নিজের জন্য একটা পাঞ্জাবি কিনলাম, আর আমার ফ্যামিলির জন্য, আমার ওয়াইফের জন্য, ছোটো বোনের জন্য কিছু মেয়েদের ড্রেস কিনলাম। তবে আপনি যেটা বলতেছিলেন যে পোশাকের প্রোডাক্ট দাম সম্পর্কে কোনো আমাদের কমপ্লেন আছে কিনা, তবে আলহামদুলিল্লাহ এই এলাকায় নতুন মার্কেটটা হয়েছে, আপনারা জানেন, রূপায়ণ ভূঁইয়া এম্পোরিয়াম। তো আসলে ভাবছিলাম যে এখানে হয়তো বা প্রোডাক্টের দাম একটু বেশি হবে, তবে আইসা যেটা দেখলাম যে না, তুলনামূলক প্রোডাক্টের মান অনুযায়ী প্রাইসগুলো ঠিক আছে। প্রোডাক্টের মান এবং কোয়ালিটি অনুযায়ী প্রাইসগুলো ঠিক আছে এবং মার্কেটের পরিবেশটাও খুবই সুন্দর।
এবং এখানে দেশীয় প্রোডাক্টের পাশাপাশি বিদেশি অনেক কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এবং আমি কোন দেশের প্রোডাক্টগুলো আপনারা বেশি দেখলেন মার্কেটে? বাংলাদেশের প্রোডাক্টের পাশাপাশি আপনার পাকিস্তানি কিছু ড্রেস আছে, আর ইন্ডিয়ান ড্রেস তুলনামূলক একটু কম মার্কেটে এখন পাওয়া যাচ্ছে, পাকিস্তানি ড্রেসটা একটু বেশি, তবে বাংলাদেশি প্রোডাক্টের উপরে আমি একটু বেশি নিতেছি আর কি এবার। যেমনটি শুনছিলেন যে মার্কেটে কিন্তু ব্যাপক কেনাকাটার চাপ রয়েছে এবং এবছর পছন্দের তালিকায় কিন্তু রয়েছে পাকিস্তান, আফগানিস্তান এবং এরপরেই কিন্তু বাংলাদেশ। তো এই ছিল আমার কাছে সাভারের ঈদ বাজারের এখনকার মতো সর্বশেষ তথ্য। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাভার থেকে ঈদ বাজারের কেনাকাটার খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জহির ইসলাম খান লিটন। রাজধানীর পূর্ব রামপুরায় দুই ছোট ভাইয়ের হাতে বড় ভাইকে হত্যা প্রচেষ্টা নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনকে মিথ্যা, বানোয়াট ও অপপ্রচার বলে দাবি করেছেন ভুক্তভোগী হোসনাইন আমিন ও ইফতেখার আমিন। একই কথা বলেছেন তাদের বাবা নুরুল আমিন। তাদের বাবা জানিয়েছেন 3 ছেলের মধ্যকার ভুল বোঝাবুঝির অবসান দেখতে চান তিনি। মন্টুলের রিপোর্ট। 2004 সালে নিউ আল কাদিরিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি প্রতিষ্ঠা করেন নুরুল আমিন নামের এক হোটেল ব্যবসায়ী। শারীরিক অসুস্থতার কারণে বড় ছেলে ফিরোজ আলম সুমন সহ ছোট 2 ছেলে হোসনাইন আমিন ও ইফতেখার আমিনকে ব্যবসা পরিচালনার দায়িত্ব দেন তিনি। কিন্তু বড় ছেলে নানা কারসাজির মাধ্যমে 2 সহোদরকে বিভিন্ন অপরাধে দায়ী করে বের করে দেন ব্যবসা থেকে। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। নিজের প্রতিষ্ঠা করা রেস্টুরেন্ট ব্যবসা থেকে কিভাবে বড় ভাই কারসাজি করে 2 ছোট ভাইকে বের করে দেন সে গল্প তুলে ধরেন বার্ধক্য পীড়িত বাবা নুরুল আমিন। আমি এখন জিমবিও না, আমার টাকা আমার থেকেই আছে, আমি মার্কেট স্টার্ট করছি ইনশাল্লাহ। এই মিথ্যা বানোয়ার শেষ চড়াচ্ছে আমার এই পর্যন্ত যত কথাই বলছে সমস্ত মিথ্যা, কোনো সত্য নয়। কিন্তু আমি প্রতিবাদ করি না, তাকে চাইছি ওরা ঠিক করতে পারি কিনা, এখন দেই আমার দেওয়ালে ফিট থেকে গেছে। আপন ছেলের মাধ্যমে প্রতারিত হওয়ার বেদনাদায়ক ঘটনা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা মাহিনুর বেগমও। আর যদি এই 2 ছেলে আমাদের আশ্রয় না দিত, আমাদের গ্রাম ছাড়া এখন উপায় ছিল না। আমার কাছে আর কি বলবো, এত বড় ছেলে আমার, কেউ চায় সন্তান সেটা যে এত বড় অভিযোগ করুক যে আমি জিম্বি আছি, এটা তো ভুল, সবই ভুল, মিথ্যা, একবারে বানোয়াট। এ বিষয়ে যোগাযোগ করা হলে ফিরোজ আলম সুমন মুঠোফোনে বলেন, কোনো দালিলিক প্রমাণ থাকলে ছোট ভাইদের ব্যবসা ফিরে দিতে রাজি তিনি। তারা যদি প্রমাণ করতে পারে যে আমি তাদের ব্যবসা দখল করছি, আমি তাদের তারা যদি ব্যবসা আমার কাছে পায়, তাদের ব্যবসা আমি দিয়ে দিব। সুমন আইনের কথা বললেও মা বাবা চাইছেন তাদের 3 ছেলে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার মিলে যাক আগের মতো। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে সারা বাংলার খবর। শরীয়তপুরের নড়িয়া উপজেলার পারিবারিক বিরোধে মকবুল হোসেন মোল্লাকে কুপিয়ে হত্যা করেছেন ছেলে রুবেল মোল্লা। এই ঘটনার পর পালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রুবেলও। গেল রাতে উপজেলার চেরাগালি ব্যাপারীকান্দিতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রবিবার ইফতারের পর বাবা ও ছেলের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রুবেল তার বাবা মকবুলকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় বাড়ির পাশ থেকে ছেলে রুবেলেরও মরদেহ পাওয়া যায়। বকেয়া ভাতা আদায়ে চাকুরি রাজস্বীকরণ সহ 7 দফা দাবিতে খুলনার দিঘলিয়া উপজেলার প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। জেলা প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি সন্তোষ মণ্ডলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ হাসিবুর রহমান, টেকনিশিয়ান মাকসুদ, শৌভিক দাস সহ অনেকে। এ সময় বক্তারা অনতিবিলম্বে 18 মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ ও চাকুরি রাজস্বীকরণের দাবি জানান। কুড়িগ্রামের নাগেশ্বরীর 7 নম্বর ওয়ার্ডে জমি নিয়ে পূর্ববিরোধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়ার ঘটনায় বিষয়টি স্থানীয় পুলিশের মধ্যস্থতায় সমাধান হয়েছে। ভুক্তভোগী আকবর আলী জানান, প্রতিবেশী মোহাম্মদ রবিউল আওয়ালের সাথে জমি নিয়ে যে বিরোধ ছিল তার সমাধান হয়েছে। থানায় দায়ের করা ভিত্তিহীন অভিযোগটি মিথ্যা হওয়ায় রবিউল অভিযোগ তুলে নেন। এ সময় নাগেশ্বরী থানায় মুচলেখা দিয়ে ক্ষমা চান রবিউল। আকবর মাস্টার এবং রবিউলদের মধ্যে জমি জমা বিষয় নিয়ে যে একটা দ্বন্দ্ব ছিল এবং তারা বলছিল যে মাস্টার, শাহজাহান, বেলাল, রাজ্জাক সহ কয়েকজন তার বাড়িতে আগুন লাগায় দেয় অজ্ঞাতনামা পুনর্বিদ্য।
আসলে আমি তদন্ত করে এইরকম কোনো সাক্ষ্য প্রমাণ পাইনি। এই বিষয়ে উভয় পক্ষকে বসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বিষয়টা আপস মীমাংসা করে দেওয়া হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে ইউনেস্কো হামদান প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে এই প্রকল্পের উদ্বোধন করা হয়। গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রাফিউল ইসলাম। খুলনার খানজাহান আলী থানার কেসিসি ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল হয়েছে। কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আলম তুহিন, ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান সহ অনেকে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় গাজীপুরের বাসন থানা যুবদলের উদ্যোগে ইফতার দোয়া মাহফিল হয়েছে। যুবদল নেতা আমিন পারভেজ ও দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। প্রধান আলোচক ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাসন মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি বশির আহমেদ বাচ্চু। উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আলম দীপু। সাভারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। ছাত্রদলের উদ্যোগে ইফতার বিতরণে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। নোয়াখালীর চাটখিলে ব্যারিস্টার মনির হোসেন কাজল ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর কাকড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা বিএনপি সদস্য আনিস আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ। নাটোরের বাগাতিপাড়া উপজেলায় বিএনপির উদ্যোগে ইফতার দোয়া মাহফিল হয়েছে। ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে তমলতলা মোড়ে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নেকবর হোসেন সহ অনেকে। এবারে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্যরাত থেকে উপত্যকা জুড়ে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় তারা প্রাণ হারান। নিহতদের মধ্যে নারীও রয়েছেন। এদিকে ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা 50,000 ছাড়িয়ে গেছে। সোমবার এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া মধ্য গাজার শরণার্থী শিবিরে 2 নারী। বিশ্ব যক্ষ্মা দিবস আজ। এবারের প্রতিপাদ্যের বিষয়, হ্যাঁ আমরা যক্ষ্মা নির্মূল করতে পারি। প্রতিশ্রুতিবদ্ধ হন, বিনিয়োগ করুন, বিতরণ করুন। 2035 সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে শনাক্তের বাইরে থাকা রোগীদের শনাক্ত করে চিকিৎসার আওতায় আনতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গত 2 দশকে যক্ষ্মা প্রতিরোধ, পরীক্ষা এবং চিকিৎসা সেবা নিশ্চিতে অন্যান্য বিভিন্ন সংস্থার মতো যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা তহবিল দিয়ে সহায়তা করেছে। তবে হঠাৎ করেই এই তহবিল কাটছাঁট করায় যক্ষ্মা প্রতিরোধ কর্মসূচিতে এর প্রভাব পড়বে, বিশেষ করে গবেষণা ও সচেতনতামূলক কার্যক্রমে। এ বিষয়ে কথা বলার জন্য ভার্চুয়ালি সংযুক্ত করতে চাই রাষ্ট্রীয় সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডাক্তার কবির চৌধুরী। ডাক্তার কবির চৌধুরী আমাকে শুনতে পাচ্ছেন?
আমি শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে জানার ছিল যে 2035 সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, কিন্তু এরকম হঠাৎ করেই ইউএসএইডের ফান্ড বন্ধ হয়ে যায়। এর ফলে দেশে যক্ষ্মা নির্মূলে কোনো প্রভাব পড়বে কিনা আমাদেরকে জানাবেন। যক্ষ্মা একটা রোগ ছিল, যক্ষ্মা হইলে নাই রক্ষা, ওই দিন এখন আর নাই। এখন এটা সম্পূর্ণরূপে একটি নিরাময়যোগ্য একটি রোগ, যা চিকিৎসায় ভালো হয়, এবং এই চিকিৎসার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষ একটি প্রেসক্রিপশন দেওয়া আছে, ফর্মুলা। ওই ফর্মুলায় আমরা ব্যবহার করি, এবং যক্ষ্মা যেমন আমাদের দেশে 2024 সনে 3,13,624 জন রোগী শনাক্ত হয়েছে। তো এখানে দেখা যাচ্ছে 17% এখন শনাক্ত হয় নাই। তো যে রোগীরা শনাক্তের বাইরে আছে তারাই হলো পটেনশিয়াল ডেঞ্জার টু দি কমিউনিটি। এখন যেহেতু আমাদের দেশে এখনো যক্ষ্মা সম্পূর্ণরূপে নির্মূল হয় নাই, বিদেশ যাওয়ার জন্য আমরা একটা টেস্ট করতে হয়, তাইলে বিদেশ যেতে পারে না। যেমন কারো যদি সুপ্ত টিবি থাকে শরীরে, দেখা যায় তার সিজ কেরিয়ার, তখন তাদের একটা ইগ্রা নামে টেস্ট করা হয়। এই টেস্ট করলে বোঝা যায় যে তার মধ্যে সে জীবাণু আছে কিনা। তো আমরা যদি এইভাবে শনাক্ত করতে পারি, তো ইনশাআল্লাহ আমরা আশা করি 2035-এ আমরা নিরাময় করতে পারবো। তবে এখনো সংকট দেখা দিয়েছে, এই নতুন যে আমেরিকান সরকার, তারা আমার এখানে ফান্ড বন্ধ করে দিচ্ছে। কারণ ফান্ড বন্ধ করলে অনেক প্রজেক্ট বন্ধ হয়ে যায়। তো আমি আশা করি আমাদের দেশের সরকার এটা এত বেশি ফান্ড লাগে না, এটা চালু রাখতে পারবেন, এবং 2035 নাগাদ যে আমাদের সরকার সচেষ্ট থাকেন। আমরা সবসময় বিদেশি সাহায্যের উপর নির্ভর করব, এটা আস্তে আস্তে আমাদের সরে আসতে হবে। এবং আশা করি যক্ষ্মা নির্ময় দিয়ে আমরা শুরু করব, যে 2035-এর মধ্যে বাংলাদেশ সম্পূর্ণ যক্ষ্মা নিরাময় হইতে হবে। কারণ যক্ষ্মায় আগে মানুষ মারা যেত, এখন সেই জিনিসটা নাই। 2000 এই যে আজকে যক্ষ্মা কি অবস্থা, কিন্তু এমনও সময় ছিল আমাদের দেশে, যে আমরা যদি চিন্তা করি যে 1912-13 সন বা 1930 সনেও আমাদের দেশে কোনো যক্ষ্মার ট্রিটমেন্ট ছিল না। আমার মনে আছে, আমি তখন আমার জন্ম হয় না, আমার নানা পুলিশ অফিসার ছিলেন, ব্রিটিশ ডাক্তার ছিল, সে ধরতে পারছে তার যক্ষ্মার তন্ত্রে যক্ষ্মা, কিন্তু সে ডায়াগনোস্টিক ট্রিটমেন্ট করতে পারে নাই, উনি ইন্তেকাল করেন, কারণ এটা ভয়ঙ্কর ক্ষয়রোগ। তা আমরা এখন ভালো পজিশনে আছি। আশা করি 2035-এ আমাদের নিজ অর্থায়নে যদি আমরা সচেষ্ট থাকি, প্রত্যেকের ডাক্তার যদি যক্ষ্মা রুগী পেলেই যক্ষ্মা নিরাময় কেন্দ্রে পাঠিয়ে দেন, প্রত্যেকের ডাক্তারের প্রতি আমার আকুল আবেদন, আপনারা যখন যক্ষ্মা রুগী দেখবেন যক্ষ্মা নিরাময় কেন্দ্রে পাঠাবেন, তাইলে আমাদের ডাটাটা ঠিক মতো পরিসংখ্যান হবে, এবং পরিসংখ্যান ঠিক থাকলে আমরা সারা পৃথিবীতে এখন যক্ষ্মা অনেক দেশেই নাই, অনেক দেশ শুধু ইমিগ্রেশন হয়, ইংল্যান্ডে অনেক কম ইমিগ্রেশন কান্ট্রি, যদিও আমেরিকার বেশি, কারণ ইমিগ্রেশন বেশি হয়, কানাডায় আছে। তবে সব দেশে এখন সচেষ্ট, অন্য দেশের যক্ষ্মা রোগীকে তারা নিচ্ছে না। এমনকি আমার একটা বন্ধুর ছেলে, তার যক্ষ্মা হয়ে প্যারালাইজ হয়ে গেল, সিঙ্গাপুর যেতে চাইল, সিঙ্গাপুর তাকে নিল না, যক্ষ্মা রোগী আমরা এখন ট্রিটমেন্ট করি না, তোমরা ভারতবর্ষে যাও, ইন্ডিয়া যাও। তো এই জন্য আমরা চেষ্টা করব আমাদের দেশে আমাদের অর্থায়নে আমরা এই প্রকল্পকে বদ্ধপরিকর যদি থাকি, আমরা সবাই, আমাদের দেশ, সরকার, জনগণ, আমরা পারবো এই 2025 সালে আমাদের দেশকে যক্ষ্মা মুক্ত করা। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যক্ষ্মা নির্মূল নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের আজকের অতিথি অধ্যাপক ডাক্তার কবির চৌধুরী। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। নিরাপদ বিশুদ্ধ পানি নিশ্চিত করতে অত্যাধুনিক প্রযুক্তির নতুন মডেলের ওয়াটার পিউরিফায়ার বাজারে এনেছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। রাজধানীর বসুন্ধরায় বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটন ওয়াটার পিউরিফায়ার উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ও ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মেহেদী হাসান মিরাজ। অভিনেতা ইরফান সাজ্জাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেকের এএমজি নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ান সহ অনেকে। গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন অব দোহারের উদ্যোগে ইফতার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ঢাকার একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের স্বাস্থ্য ও ধর্ম উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর AR খান। সাবেক সাধারণ সম্পাদক KM খালেদুজ্জামান জুয়েলের সঞ্চালনায় দোহারের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিশিষ্ট ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ডিজি হেলথ কমপ্লেক্স শাখার উদ্যোগে দোয়া
সভা ও ইফতার মাহফিল হয়েছে। রাজধানী মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা শিশু হাসপাতাল শাখা ডাবের সাধারণ সম্পাদক ডাক্তার এম.এ. কামাল, ঢাকা মেডিকেল কলেজের সাবেক জিএস ডাক্তার নুরুজ্জামান খুসরু। সভাপতিত্ব করেন মহাখালী ডিজি হেলথ কমপ্লেক্স শাখার আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ ফারুক হোসেন। সঞ্চালনা করেন সদস্য সচিব ডাক্তার মাহবুব আরফিন রঞ্জু। ডাচ বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর ইফতার মাহফিল হয়েছে। ডিবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন মামুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের প্রতিনিধি এবং সরকারি উচ্চ পদের কর্মকর্তারা। এ সময় ডাচ বাণিজ্য নীতি, আমদানি রপ্তানি নিয়মাবলী এবং রেগুলেটরি নিয়ে আলোচনা করা হয়। মিরপুরের ডেস্কো কাফরুল অফিসের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। মিরপুরের কাফরুলের ডেস্কো অফিসের নিজস্ব ভবনে এই দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী এ.কে.এম. মোজাম্মেল হক ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেস্কোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ। ভুল বোঝাবুঝি ও প্রকৃত ঘটনা তুলে ধরতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রেস ক্লাবের হল রুমে লিখিত বক্তব্য পাঠ করেন ফরওয়ার্ড পার্টির সদস্য সচিব মোহাম্মদ মাহবুবুল আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সংগঠক আমির হোসেন ও মোহাম্মদ ফরহাদ হোসেন সহ অনেকে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, তাই এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সমুদ্রগামী ফেরির যুগে বাংলাদেশ, চট্টগ্রাম সন্দ্বীপ নৌপথে ফেরি চলাচল উদ্বোধন। দুপুরে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। বিকেএসপিতে ডিপিএল এর ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল, নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। সড়ক ও রেলপথে যাত্রা শুরু, স্বস্তিতে রাজধানী ছাড়ছে মানুষ। প্রস্তুত সদরঘাট লঞ্চ টার্মিনাল। এবং সারা দেশে জমে উঠেছে ঈদের কেনাকাটা, বিপণী বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড়, দাম বেশির অভিযোগ। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।